না না না, এখনই ওঠো, আমি মাংস গরম করে ফেলছি। আড়মোড়া ভেঙে উঠে যায় ঈশা। উঠে ফ্রেশ হয়ে খেয়ে নেয়। নিজের সদ্য কেনা স্মার্টফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢোকে। চাঁদ রাতে সুলতান সাহেব ফোনটা কিনে দিয়েছে মেয়েকে। লোকটা কিছু টাকা পেলে আগে ছুটে আসে মেয়ের আবদার পূরণ করতে। মূলত ঈশাকে ঈদের মার্কেট করে দিতে চেয়েছিল, কিন্তু মেয়েটা জানায় তার শুধু ফোন লাগবে, ব্যাস। বাবাও কিনে দেয়। বিছানায় আতশো অবস্থায় আছে ঈশা। বাসায় এখন সে আর তার ফুপু ছাড়া কেউ নেই। ফুপার আসা যাওয়ার কোনো টাইম টেবিল নেই। ব্যবসায়ী হওয়ার কারণে প্রচুর ব্যস্ত থাকে সে। মোটামুটি ঢাকায় সংসার চালানোর মতো ইনকাম রয়েছে তার। আহামরি না হলেও কোনো রকমে চলে যায় দিন। মেসেঞ্জারে গিয়ে দেখে অপরিচিত আইডি থেকে বহুত মেসেজ এসেছে। বিরক্ত হয়ে একে একে সবগুলোকে ব্লক দেয়। এরপর কি জানি মনে করে মেসেজ রিকোয়েস্ট চেক করে। মেসেজ রিকোয়েস্টে গিয়ে মেজাজ খারাপ হয়ে যায়। প্লিজ ইস্যু, আমার আইডি ব্লকটা খুলো প্লিজ। মেসেজটা পড়ে ছেলেটাকে ছ্যাঁচটা উপাধি দেয় ঈশা। ঈশা ভেবেছিল অবিকের কাজিন ওর মতো পার্সোনালিটি সম্পন্ন হবে কি না, এই ব্যাটা একদম নিচু লেভেলের ছ্যাঁচটা। বেশ কিছুদিন আগে ছেলেটা মেসেজ দিয়ে জানায় সে অবিকের কাজিন, তবে অবিক রিলেটেড কথা সে বলতে চায় না। অবিকের সাথে ঈশার ছবি দেখে সে নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই অবিককে ম্যানেজ করে ঈশার আইডি নিয়েছে যোগাযোগ করতে। ঈশা প্রথমে বিষয়টা ফাজলামি ভেবে রিপ্লাই করে, কিন্তু ছেলেটা চেষ্টামি দেখে বাধ্য হয় ব্লক দিতে। ঘটনাগুলো মনে করতে ঈশা হাসতে থাকে। আপনার মতো ছ্যাচড়ার জায়গা আমার ব্ল্যাকলিস্টে। মেসেজটা সেন্ড করে আবারও ছেলেটাকে ব্লক দেয়। কিছুক্ষণ ফোন টিপে বিরক্ত হয়ে যায় টিভি দেখতে। টিভিতে নাগিন সিরিয়ালের রিপিট টেলিকাস্ট হচ্ছে। ঈশা আর তার ফুপু দুজনেই এই সিরিয়ালের ভক্ত। মনোযোগ দিয়ে সিরিয়াল দেখছিল। তখন হুট করে ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে সিম কোম্পানি থেকে কল দিয়েছে। সিম কোম্পানিকে কয়েকটা বকা দিয়ে আবার সিরিয়াল দেখায় মন দেয়। কিছুক্ষণ পর সিরিয়াল শেষ হলে ডাটা অন করে ফেসবুকে ঢোকে। নিউজ ফিড ঘুরতে থাকে। মেসেঞ্জারে মেসেজ আসলে ঈশা কিছুটা অবাক হয়। ইনবক্সে গিয়ে দেখে অভিক অনেকগুলো মেসেজ করেছে। কই তুমি রিপ্লাই করো না কেন? আর্জেন্ট দরকার। অভিকের মেসেজ দেখে আগামাথা কিছুই বুঝতে পারে না মেয়েটা। কি সমস্যা? অভিকের রিপ্লাই করে ফোন হাতে বসে থাকে। রিপ্লাই করার কয়েক সেকেন্ড পরই আবারও মেসেজ আসে। আমি ঢাকায় আসছি, একটু দেখা করতে পারবা? ঝড়ের গতিতে মেসেজের রিপ্লাই দেখে ঈশা কিছুটা অবাক হয়ে, মনে হচ্ছিল ফোন হাতেই বসেছিল অভিক। আমার সাথে আপনার যেহেতু কোনো সম্পর্ক নেই, সেহেতু দেখা করতে পারছি না। দেখো ফাইজলামের মুডে নেই আমি, একটু দেখা করো প্লিজ। পারবো না, অনেক ব্যস্ত আমি। তাহলে ঠিকানাটা দাও, আমি আসতেছি। আপনি যে আমার সাথে ইয়ার্কি করার চেষ্টা করতেছেন সেটা আমি ভালো করেই জানি। আপনার সময়ের দাম না থাকলে আমার সময়ের দাম আছে। ঈশার মেসেজের রিপ্লাইয়ে অভিক বাসের জানলার ছবি পাঠায়। আমি বাসে আছি, একটা কাজে ঢাকা আসছি, তুমি জাস্ট 10 মিনিটের জন্য দেখা করো। আপনি দেখা করার জন্য এত উতলা হচ্ছেন কেন আজব? আমি মোটেও ইচ্ছুক নই সেধে অপমানিত হওয়ার। 6 লাইন বেশি বোঝো, সেই জন্য তোমাকে আরেকটা থাপ্পড় মারা উচিত, স্টুপিড মেয়ে। মেসেজটা পড়ে ঈশার সাথে সাথে বাম গালে হাত দেয় নিজের। অভিক আবারও মেসেজ পাঠায়। আমি ওই দিন ওই রকম ব্যবহার করছি, তার পিছনে কারণ আছে, তাই আমি কারণ ছাড়া কিছু করি না, এটা তোমার বোঝা উচিত। অবশ্য তোমার মাথায় কিছু থাকলে তো বুঝবা। এই যে এখনো অপমান করতেছেন, করব না দেখা। এতবার বললাম দেখে ভাব নিচ্ছ, ওকে মনে রেখো, সামনে পাইলে খবর আছে। মেসেজটা সিন করে ঈশা আর রিপ্লাই করে না। বিষয়টা পাত্তা না দিয়ে সে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। ঘণ্টাখানেক পর অভিক আবার মেসেজ দেয়। একটু দেখা করো না প্লিজ। আপনি কি ভাই সত্যি অভিক? অভিক তো এই লেভেলের ছাত্রা না। অবাক হয়ে ঈশা রিপ্লাই করে। সিরিয়াসলি বলতেছি, তোমাকে দেখতে ইচ্ছা করতেছে। আমার কাজ শেষ, এখন ফিরবো, গাজীপুরের মধ্যে একটু দেখা করো। ঈশা রিপ্লাই করার পূর্বেই অভিক ফোনে কল দেয়। রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে কলটা কেটে যায়। আবারও ফোনটা বেজে ওঠে। এবার না ভেবেই কলটা রিসিভ করে। ফোন কানে দেয় মেয়েটা। অপর পাশ থেকে চিরচেনা সেই ধমকবর্তী স্বরে মানুষটা বলে, দেখো ঢং করে একদম কলটা কাটবা না, আমার কথাগুলো আগে শুনবা, তারপর রিয়াক্ট করবা। অনেকগুলো প্রশ্ন তোমার কাছে জমা, যেগুলোই উত্তর আমি কখনোই দেইনি, ইচ্ছে করে ইগনোর করে গেছি। এখন আমি চাই তুমি দেখা করে সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে যাও। আমি এতক্ষণ শ্যামলিতে ছিলাম, এখন বাসে আছি, তুমি বের হও, রাস্তায় কোথাও দেখা হবে। অভিকের কথাগুলো শুনে ঈশা জবাব দেয়।
কিন্তু এখন তো 4টার বেশি বাজে, বের হলে ফিরতে সময় লাগবে। আব্বুকে কি বলবো? আঙ্কেলকে বলো কারো বাসায় যাবা, আত্মীয় নেই কোনো। আছে তো রোজ আন্টি। তাহলে তার বাসার কথা বলে বের হও, বের হয়ে কল দাও আমাকে। কল কাটার পর ঈশা বুঝতে পারে না কি করবে। ভাবতে ভাবতে সময় কিছুটা পার করে ফেলে। এরপর রোজ আন্টিকে কল দিয়ে বলে সে অভিকের সাথে দেখা করতে যাচ্ছে। তার বাবা খোঁজ করলে যেন বলে তাদের বাসায় ঈশা আছে। মিসেস রোজের সাথে কথা শেষ করে নিজের বাবাকে জানায় সে ওই বাসায় যাচ্ছে মিসেস রোজের সাথে গল্প করতে। সুলতান সাহেবও আপত্তি করে না। কল কেটে ঈশা জলদি রেডি হয়ে নেয়। রেডি হয়ে থাকে অলরেডি বিকেল 5টা বাজে। অভিকে কল দেয় ঠিকানা জিজ্ঞেস করতে। কই তুমি? আমি এই তো বের হচ্ছি, কই আসবো? আমি তো ভাবছি আসবা না, অনেক দূরে চলে আসছি। তুমি এক কাজ করো, কুড়িল বিশ্ব রোডে আসো, আমি অপেক্ষা করতেছি। কি, কোন জায়গা? কুড়িল বিশ্ব রোড। নামটা বুঝতে না পেরে আবারও জিজ্ঞেস করে সে। আরে এক কাজ করো, বের হও আগে। কলটা কেটে বাসা থেকে বের হয়, কিন্তু সবকিছু অপরিচিত থাকায় বুঝতে পারে না কিভাবে যাবে। এক রিক্সাওয়ালাকে ডেকে জিজ্ঞেস করেন। মামা, কুড়িল বিশ্ব রোড যাবেন? রিক্সাওয়ালা ঠিকানা বুঝতে পারে না। পাশ থেকে আরেক রিক্সাওয়ালা বলে, কুড়িল বিশ্ব রোডে তো বাস দিয়ে যাইতে হবে। কই থেকে বাস নিব? শ্যামলী গেলে বাস পাবেন, সেই বাস সরাসরি নিয়ে যাবে। কিছু একটা ভেবে অভিককে কল দেয়। অভিকও বলে রিক্সাওয়ালার কথা মতো যেতে। রিক্সা দিয়ে শ্যামলী এসে নামে। এরপর রিক্সাওয়ালা রাস্তার অপর পাশ থেকে বাসে উঠতে বলে। অনেক কষ্টে রাস্তা পার হয় ঈশা। এর আগে কখনো একা রাস্তা পার হয়নি। সবসময় অভিক হাত ধরে রাস্তা পার করে দিত। পুরনো স্মৃতি মনে পড়ার পর বুকে হাত দিয়ে লম্বা শ্বাস নিয়ে বাসের অপেক্ষা করতে থাকে। এর মধ্যে দুবার অভিক কল দিয়ে খোঁজ নিয়েছে সে কোথায়। বেশ কিছুক্ষণ পর বাস পেয়ে উঠে পড়ে সে। বাসের চতুর্থ সারির সিটে বসে। পাশের সিট তখন ফাঁকা। আমাকে কুড়িল বিশ্ব রোডে নামিয়ে দেবেন, আমি কিন্তু চিনি না। বাসের কন্ডাক্টরকে বলে ঈশা। কথায় মাথায় নাড়িয়ে হ্যাঁ বলে লোকটা। বাসে উঠে অভিককে কল দেয় ঈশা। আমি বাসে আছি। আচ্ছা সাবধানে আসবা, আর কারোর সাথে কোনো কথা বলবা না। আচ্ছা ঠিক আছে। আমি একটু পর আবার কল দিব। কল কাটার পর জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে মেয়েটা। কি হচ্ছে কেন হচ্ছে তা বোধগম্য নয়। কেন সে যাচ্ছে সেটাও জানে না। শুধু মনে হচ্ছে এটাই বোধহয় দেখা করার শেষ সুযোগ। সেই অভিকে জন্মদিনে দেখা হয়েছিল, এরপর আর দেখা হয়নি। ভাবনার মাঝে বাম হাতে কারো বাহুর স্পর্শ পেয়ে পাশে তাকায়। অপরিচিত পাশে বসা ছেলেটি সবগুলো দাঁত বের করে হাসি দিয়ে সরি বলে। মেয়েটা কোনো রিয়াক্ট না করে আবারও জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। একটু পর কন্ট্রাক্টর ভাড়া নিতে আসে। আমাকে কিন্তু কুড়িল বিশ্ব রোডে আসলে নামিয়ে দেবেন, আমি চিনি না, তাই নিজ দায়িত্বে নামিয়ে দিন। আচ্ছা আপা, ভাড়াটা দেন। ভাড়া মিটিয়ে ঈশা বসে থাকে। এর মধ্যে আবার অভিক কল দেয়। এই নিয়ে বাসে ওঠার পর তৃতীয়বার অভিক কল দিল। অভিকের এত কেয়ার দেখে ঈশা খুশি হবে নাকি সন্দেহ করবে সেটা বুঝে উঠতে পারে না। হ্যাঁ বলো। কত দূর তুমি? মিরপুর পার করতে পারিনি এখনো, জ্যাম আছে হালকা পাতলা। আচ্ছা ঠিক আছে। কল কাটার পর ঈশা দেখে পাশের থাকা ছেলেটা কৌতূহল চোখে তাকিয়ে আছে। কারোর সাথে দেখা করতে যাচ্ছেন? ঈশা না শোনার ভান করে বাইরে তাকিয়ে থাকে। ছেলেটা আবার বলে, আমি ওইদিকে যাচ্ছি, আপনি কি চেনেন না? আমি সাহায্য করতে পারি চাইলে। এরপর ছেলেটা আরো অনেক কথা বলে, ইনিয়ে বিনিয়ে ভাব করতে চায়। বিরক্ত হয়ে ঈশা বলে, আমি আপনার সাথে কথা বলতে আগ্রহী নই, চুপ করুন। আরে রাগ করতেছেন কেন? খারাপ কি বললাম? সাহায্য করতে চাইলাম। বিরক্ত হয়ে কোনো জবাব না দিয়ে জানলা ঘেঁষে বসে বাইরে তাকিয়ে থাকে মেয়েটা। কিছুক্ষণ পর মাগরিবের আজান দেয় চারদিকে। ঈশা মাথায় ওড়না দিয়ে ঘোমটা টেনে টেনশনে পড়ে যায়। অলরেডি 6টা বাজে। কখন দেখা করবে, কখন বা বাসায় ফিরবে, এমন সিচুয়েশনে আছে এখন চাইলেও বাসায় ফেরা অসম্ভব। কী যে হবে সেটা বুঝতে পারছে না। আবার পাশে বসা ছেলেটাকে একদম সুবিধার লাগছে না। বারবার মনে হচ্ছে ছেলেটা বিপজ্জনক। আচ্ছা, অভিজ্ঞতা কখনো বিপজ্জনক লাগেনি। সেটাকে ভরসা করে সে দেখা করতে যাচ্ছে এত দূর থেকে। আদৌ ভরসা করা উচিত? মিনিট 20 পর অভিক আবারও কল দেয়। কল রিসিভ করে অপর পাশ থেকে অভিক কলের। আর কতক্ষণ লাগবে? রাস্তায় তো তেমন জ্যাম থাকার কথা না। জানি না কতক্ষণ লাগবে। কই আসছো? জানলা দিয়ে বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু কোনো কুল কিনারা না পেয়ে মেয়েটা বলে, জানি না, কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছি না। তাহলে কাছাকাছি চলে আসছো, আসো জলদি। কল কাটার পর ঈশা নিজেও বুঝতেছে না সে কোথায়।
আরও বেশ কিছুক্ষণ পর জানলা দিয়ে তাকিয়েছিল ঈশা। হঠাৎ সাইনবোর্ডে লেখা পড়ে মাথায় চক্কর দেয়। এটা উত্তরা? সাইনবোর্ডে উত্তরা লেখা? আমি এত দূর চলে এসেছি? এখান থেকে গাজীপুর অনেক কাছে। প্যানিক হয়ে কন্ট্রাক্টরকে ডাক দেয় সে। আপনাকে না বলছি কুড়িল বিশ্ব রোডে আমাকে নামিয়ে দিতে? এটা তো উত্তরা। কুড়িল বিশ্ব রোড তো আরো 10 মিনিট আগে পার করে আসছি আপা, আগে বলেন নাই কেন? ঈশা রেগে বলে, আমি আপনাকে বারবার বলছি কুড়িল বিশ্ব রোডে নামাতে, আপনি বলছেন আমি বলি নাই। কন্ট্রাক্টর জিভে কামড় দিয়ে বলে, ভুল হয়ে গেছে আপা, আপনি এক কাজ করেন, সামনের বাস স্টপে নামিয়ে দেই, সেখান থেকে বাসে করে চলে যান। কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে মেয়েটা। অভিককে কল দেয়। হ্যাঁ আসছো? আমি উত্তরা। কন্ট্রাক্টর ভুল করে উত্তরায় নিয়ে আসছে, বলতেছে বাস স্টপে নামতে। অভিক বুঝতে পারে ঈশা ভয়ে প্যানিক হয়ে গেছে। শোনো, একদম ভয় পাবা না। তুমি বাস স্টপে নেমে আমার অপেক্ষা করবা, আমি আসতেছি, বেশি সময় লাগবে না। আচ্ছা। বাস থেকে নেমে ঈশা হেঁটে দাঁড়ানোর জায়গা খুঁজতে থাকে। আপনার কি সাহায্য লাগবে? অপরিচিত কণ্ঠ পেয়ে পিছনে তাকিয়ে দেখে বাসের পাশে বসা সেই অপরিচিত ছেলেটা। আপনি এখানে কেন? পিছু নিয়েছেন আমার? আরে রিল্যাক্স, আমি তো আপনাকে একা দেখে সাহায্য করতে এলাম। আশেপাশে কত খারাপ মানুষের আনাগোনা। কথাগুলো বলে ছেলেটা আবারও সবগুলো দাঁত বের করে হাসি দেয়। ভয়ে ঈশা নিজের ওড়না খামচে মুঠোবন্দি করে নেয়। পেছনে ফিরে হাঁটতে থাকে। ছেলেটাও তাল মিলিয়ে হাঁটতে থাকে আর কাকে জানি কল দেয়। ঈশা যেদিকে যাচ্ছে ছেলেটাও সেদিকে যাচ্ছে। দিশেহারার মতো এখন কি করবে বুঝতে পারছে না। একা একটা মেয়ে এই ব্যস্ত শহরে বিপদে পড়লে ডাকার কেউ নেই। চারিদিকে এত মানুষ, তাও সে এখন একা। ঈশা চুপ করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে। ছেলেটাও পাশে এসে দাঁড়ায়। অভিককে কল দেয়, কিন্তু অভিক কল কেটে দেয়। পাশে থাকা ছেলেটা মাথা ঘুরিয়ে মুখে হাত দিয়ে কারোর সাথে কথা বলতে থাকে। কথা শেষে কল কেটে আবারও ঈশার দিকে ঘুরে কথা বলার চেষ্টা করে। ডোক গেলে ঈশা বোঝার চেষ্টা করে আসলে সে কি বিপদে পড়ে গেছে নাকি। ফোনের সময় দেখে নেয় 7টা বাজে। অভিক আরও 20 মিনিট আগে বলেছে তার 5 মিনিট লাগবে, কিন্তু এখনও কোনো খবর নেই। আচ্ছা, অভিক কি আসবে নাকি এই অচেনা ছেলেটার কারণে নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছে মেয়েটা? বিন্দু বিন্দু ঘাম কপালে জমেছে। পাতলা জর্জেটের ওড়নাটা দিয়ে ঘাম মুছে আশেপাশে তাকাচ্ছে মেয়েটা। অপরিচিত ছেলেটা এখনও পাশে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বারবার এটা সেটা বলে কথা বলার চেষ্টা করছে। ঈশা মনে মনে দোয়া দুরুদ পড়ে এই বিপদ থেকে বের হতে চাচ্ছে। হুট করে মুঠোফোনটা বেজে ওঠার সাথে সাথে কলটা রিসিভ করে কানে দেয়। কই তুমি? বাস স্ট্যান্ডে দাঁড়াতে না বললাম? অভিক বলে অপর পাশ থেকে। আমি একটু সরে ভিড়ে দাঁড়িয়েছি। আশেপাশে কি আছে কিছু দেখে বলো, যাতে আমি বুঝতে পারি। এপাশ ওপাশ তাকিয়ে কিছু না দেখে বাম পাশে হাঁটা দেয় মেয়েটা। দূরে একটা ফুটওভার দেখা যাচ্ছে লাল রঙের। এখানে দুটো লাল রঙের ফুটওভার রয়েছে, তুমি কোনটার কথা বলছো? ঈশা ডান পাশে তাকিয়ে দেখে আরও একটা ফুটওভার। এখন সে কনফিউশনে পড়ে যায় কি বলবে। প্রথম নাকি দ্বিতীয়টা? কোনটার সামনে আছো? আমি দ্বিতীয়টার সামনে আছি। আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি এখনই। কল কেটে পেছনে ঘুরে দেখে অপরিচিত সেই ছেলেটি এখনও দাঁড়িয়ে আছে। পেছন পেছন এতদূর এসেছে, তবে এতক্ষণ মুখে যেই হাসি ছিল সেটা নেই। পুরো গম্ভীর একটা ভাব এনে রেখেছে চেহারায়। ঈশা জোর করে একটা হাসি দিয়ে এপাশ ওপাশ তাকায়। আরে আপনাকে লোকটা ডাকছে। আঙুল উঁচিয়ে ছেলেটার পেছনে ইশারা করে দেখায়। ছেলেটার পেছনে ঘোরার সাথে সাথে ঈশা ভিড়ের মধ্যে দৌড় দেয়। মানুষের ভিড় থাকায় ছেলেটা বেশি দূর এগোতে পারে না। ভিড় থেকে বের হয়ে সোজা ফুট ওভারের দিকে দৌড়াতে থাকে মেয়েটা। দূর থেকে দেখতে পায় অপরিচিত সেই মানুষটা দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার ফোনের দিকে। হাঁপাতে হাঁপাতে সেদিকে ছুটে যায় সে। আশেপাশে কি হচ্ছে কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। মাথা তুলে অভিক ঈশাকে দেখে 2 কদম এগিয়ে আসে। এক ছুটে গিয়ে জড়িয়ে ধরে নিজের প্রিয় মানুষটাকে। এতক্ষণে ভরসার স্থান খুঁজে পেয়ে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে গালে পড়ে। এই মানুষটাকে কেন এত ভরসা করে তা জানা নেই। 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে থাকে। অভিক নিজের বাম হাতটা তুলে মাথার চুল আলতো করে ছুঁয়ে দেয়। কি হয়েছে, ভয় পাইছো বেশি? কেউ কিছু বলছে? প্রশ্নগুলো কানে আসলেও নিরুত্তর থাকে মেয়েটা। জবাব দিতে মোটেও ইচ্ছে করছে না তার। এটা রাস্তা, সবাই দেখো কিভাবে তাকিয়ে আছে তোমার দিকে। অনেকক্ষণ তো হলো, এবার ছাড়ো।